আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। যুদ্ধের অশুভ ছায়া ক্রমাগত গোটা মধ্যপ্রাচ্যকে ঢেকে ফেলছে। গাজায় দীর্ঘ 7 মাসেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। এর মধ্যে ইরান ও ইসরায়েল দুই প্রতিদ্বন্দ্বী দেশ একে অপরের বিরুদ্ধে সরাসরি হামলা পরিচালনা করেছে। এই উত্তেজনার সামনের দিনগুলোতে আরও কতটা বাড়বে তা কেউই অনুমান করতে পারছে না। প্রাথমিকভাবে মনে হয়েছিল গাজা যুদ্ধ বড়জোর সীমানা পেরিয়ে লেবানন পর্যন্ত বিস্তৃত হবে এবং ইসরায়েলের সাথে হিজবুল্লাহর সরাসরি যুদ্ধের সূত্রপাত হবে। তবে পরিস্থিতি ধারণার চেয়েও দ্রুত অবনতির দিকে যাচ্ছে। কার্যত এতে করে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে পুরো এশিয়া জুড়েই। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে অভিযান শুরু করে তখনই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আক্ষেপ করে বলেছিলেন, ইউক্রেনে আজ যা ঘটছে আগামীতে পূর্ব এশিয়াতেও তাই ঘটবে। রাশিয়া যেভাবে ইউক্রেনকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে, তাইওয়ান নিয়েও চীন তাই করতে চাইবে। তেমনটাই যেন হচ্ছে এখন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীন তাইওয়ান ইস্যু ছাড়াও আরও বেশ কিছু বড় ধরনের হুমকির জন্ম হয়েছে। আর মধ্যপ্রাচ্যের অবনতিশীল পরিস্থিতি তো দৃশ্যমান। জাপানিজ প্রধানমন্ত্রীর মতো করেই বলা যায়, আজ মধ্যপ্রাচ্যে যা কিছু হচ্ছে আগামীতে পুরো এশিয়াতেই তাই ঘটবে। কেননা এই অঞ্চলে স্থানীয় সংঘাত ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে, যা আগামীতে বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে। এশিয়া সংক্রান্ত নীতি ও কৌশল প্রণয়নের সাথে জড়িত এমন একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা অবশ্য বলেছেন, চীন কাল সকালেই তাইওয়ান আক্রমণ করবে। পরিস্থিতি এখনও ততটা ঝুঁকিপূর্ণ নয়, কারণ তাইওয়ানে আগ্রাসন চীনের জন্য খুব সহজ কোনো বিষয় নয়। তাইওয়ানের দিকে হাত বাড়ালে চীনের সামনে যতগুলো চ্যালেঞ্জ তৈরি হবে তা মোকাবেলা করার জন্যও চীন এখনও পুরোপুরি প্রস্তুত নয়। তবে যা সহসাই ঘটতে পারে তা হল দক্ষিণ চীন সাগরে কোরীয় উপদ্বীপে বা তাইওয়ান প্রণালী সংলগ্ন এলাকায় বিভিন্ন দেশের মোতায়েন থাকা সামরিক ইউনিটগুলো সংঘাতে জড়াতে পারে। পানিসীমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সেখানে এক ধরনের যুদ্ধ পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া অনেক দিন ধরেই দক্ষিণ চীন সাগরের একাধিক দ্বীপের মালিকানা নিয়ে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের সঙ্গে চীনের বিরোধ রয়েছে। 2023 সাল থেকে চীন ফিলিপাইনের নৌকাগুলোকে জল কামান দিয়ে মাঝে মধ্যেই হয়রানি করে। ইচ্ছাকৃতভাবে তাদের সাথে সংঘর্ষমূলক পরিস্থিতি তৈরি করছে কিংবা ভয় দেখিয়ে তারা নৌসীমা আরও বাড়ানোর চেষ্টা করছে বলে চীনা ব্লকের বাইরের দেশগুলো অভিযোগ করছে। ভিয়েতনাম ও মালয়েশিয়ার বিরুদ্ধেও চীন উস্কানিমূলক নৌ কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এসব দেশ নির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন না করলেও এই অঞ্চলের নিরাপত্তা কর্মকর্তাদের মতে বিতর্কিত নৌসীমায় চীনা জাহাজের চলাচল আগের তুলনায় বেড়েছে। এদিকে গত জানুয়ারির পর থেকে উত্তর কোরিয়া দ্রুতগতির একের পর এক মিসাইল নিক্ষেপ করছে। যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নিয়ে বর্তমানে ব্যস্ত হয়ে পড়ায় এই সুযোগ নিয়েই পিয়ংইয়ং এই অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শন করেছে। এসব ঝুঁকির কোনোটিই নতুন নয়, কিন্তু নতুন করে সার্বিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার মূল কারণ হল ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার সাম্প্রতিক সময়ে একই সাথে উত্তেজনা বেড়েছে। এই তিন অঞ্চলের সংকট একটি অপরটিকে প্রভাবিত করতে পারে। এই প্রভাবকে কেন্দ্র করে নতুন করে সৃষ্টি হতে পারে নতুন মেরুকরণ, ফলে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সিগন্যাল গ্রুপ নামে একটি ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সম্প্রতি একটি অনলাইন সম্মেলনের আয়োজন করে। এতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বর্তমানে পশ্চিমা দেশগুলোর নেতৃত্বে যে গ্লোবাল অর্ডার কার্যকর রয়েছে তা বিনষ্ট করার জন্য মধ্যপ্রাচ্যের বাইরে নানা এলাকায় উত্তেজনাকে উস্কে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করতে পারে। রাশিয়া এবং চীন সাম্প্রতিক সময়ে ইরান এবং উত্তর কোরিয়ার সাথে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে বলে ইঙ্গিত দেয়া হয়।
রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়া মিলে নতুন করে একটি যুদ্ধের অক্ষ তৈরি করতে চাইছে বলে অনেক পশ্চিমা বিশ্লেষক মনে করেন। এই ধারাবাহিকতায় ইউক্রেন যুদ্ধে যখন রাশিয়ার ড্রোনের প্রয়োজন হয়েছে, তখন ইরান রাশিয়াকে ড্রোন দিয়ে সহায়তা করেছে। আবার উত্তর কোরিয়া রাশিয়ার সামরিক বাহিনীকে 1 মিলিয়নেরও বেশি কামানের শেল সরবরাহ করেছে। ইরান ও উত্তর কোরিয়া রাশিয়াকে সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে রাশিয়ার ইউক্রেন নীতিকে সমর্থন করেছে। অন্যদিকে চীন সরাসরি অস্ত্র দিয়ে রাশিয়াকে সহায়তা না করলেও গুরুত্বপূর্ণ কিছু মেশিন টুলস এবং ইলেকট্রনিক উপকরণ রফতানি করেছে, যেগুলো ব্যবহার করে রাশিয়া সমরাস্ত্র ও ড্রোন নির্মাণ করতে পারে। একজন মার্কিন সরকারি কর্মকর্তা নিক্কি এশিয়া পত্রিকাকে জানিয়েছেন, চীনা কোম্পানিগুলো রাশিয়ায় কোনো পণ্য অবৈধভাবে পাঠায়নি, বরং নিয়ম মেনেই করেছে। বেইজিং প্রশাসনও এসব লেনদেন সম্পর্কে জানে এবং তারা এগুলো থামানোরও কোনো উদ্যোগ নেয়নি। উত্তর কোরিয়া বা ইরান রাশিয়াকে যেভাবে সামরিক সহায়তা করছে তাও একতরফা নয়। রাশিয়াও এর বিনিময়ে এই দেশগুলোকে সুবিধা দিচ্ছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ান সামরিক প্রযুক্তিবিদরা এ পর্যন্ত বেশ কয়েকবার গোপনে উত্তর কোরিয়া সফর করেছেন। তারা বেশ দীর্ঘ সময় সেখানে ছিলেন বলেও জানা গেছে। ইরানকেও সহায়তা করছে রাশিয়া। জানা গেছে, মস্কো খুব শীঘ্রই ইরানকে সর্বশেষ নির্মিত Su-35 যুদ্ধবিমান সরবরাহ করতে যাচ্ছে। এসব খবরে পশ্চিমা মিত্র দেশগুলোতে সৃষ্টি হয়েছে নতুন করে আতঙ্ক। তাদের আশঙ্কা, চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধকালীন সহযোগিতা যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে বৈশ্বিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। পশ্চিমাদের অভিযোগ, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে ইন্ধন দিচ্ছে, সার্বিকভাবে পুরো এশিয়ার পরিস্থিতিকে টালমাটাল করে তুলছে। 1930-এর দশকের শেষের দিকে জার্মানি, ইতালি এবং জাপান অ্যাংলো আমেরিকান জোটের বিরোধিতা করার জন্য পাল্টা একটি অক্ষ গঠন করে। জার্মানি 1939 সালে পোল্যান্ড আক্রমণ করে। পার্ল হারবারে জাপানের আক্রমণের 2 বছর পরে বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। জাপানে 2 দফা পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। বর্তমানে আবারও একই ধরনের একটি মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। এখন পুরো বিশ্বজুড়ে যুদ্ধ না হলেও ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় একযোগে সংঘাতময় পরিস্থিতির সূত্রপাত হয়েছে। তাই পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে, মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী। কিন্তু এই বাহিনীর যে সক্ষমতা, তা দিয়ে একই সময়ে কেবল একটি অঞ্চলেই জয়ী হতে পারবে। একই সময়ে একাধিক অঞ্চলের সংঘাতে মার্কিন বাহিনী যুক্ত হলে তা বিপর্যয়ের মুখে পড়বে। 2010 সালের পর সামরিক নীতিতে পরিবর্তন নিয়ে আসার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধির গতি আর ধরে রাখা যায়নি। গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কিভাবে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় একযোগে সংঘাত ছড়িয়ে পড়া রোধ করা যায়। থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে, পশ্চিমা মিত্রদেরকে এই 3টি সংঘাতপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়ে নির্মোহ পর্যালোচনা দরকার। জনরোষের বিরুদ্ধে থাকা নিপীড়ক শাসকদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে। তবে সমস্যা হচ্ছে, পশ্চিমা দেশগুলোর প্রত্যেকের নিজেদের স্বার্থের সমীকরণ আলাদা, ফলে মধ্যে সমন্বয় হওয়া কঠিন। যদি দেশগুলো পরস্পরকে সহায়তা করা বন্ধ করে দেয় এবং নিজেদের মতো করে আঞ্চলিক সংঘাতে সম্পৃক্ত হয়, তাহলে বিপদে পড়বে যুক্তরাষ্ট্র। সীমিত সামরিক সক্ষমতা দিয়েই একাধিক অঞ্চলে নিয়ন্ত্রণের চেষ্টায় নেমে যেতে হবে। এই পরিস্থিতি এড়ানোর জন্য পশ্চিমা দেশগুলোকে 2টি কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। একটি হলো ইউক্রেনে রাশিয়ার বিজয়যাত্রা ব্যর্থ করা এবং দ্বিতীয়টি হলো মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধ প্রতিরোধ করা। তবে রাশিয়ার বিজয় ঠেকানো আর সম্ভব হবে বলে মনে হয় না। তবে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ এড়ানোর সুযোগ আছে। আজ এখানেই শেষ করছে। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।